আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ভাওয়াল বদরম সরকারি কলেজের শেখ রাসেল অনলাইন ক্লাসরুম থেকে আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আইসিটি ক্লাসের একাদশ শ্রেণীর আইসিটি ক্লাসের আজকে চতুর্থ ক্লাস। আজকে ক্লাসের টপিকস হলো ডেসিমেল সংখ্যাকে অক্টাল বা হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন। আমরা এর আগে আইসিটির তিনটি ক্লাস করেছিলাম, আজকে 4 নম্বর ক্লাস। এর পূর্বের ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হয়। আমি যখন ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন শুরু করেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম, ডেসিমেল সংখ্যাকে আমরা যেভাবে বাইনারিতে পরিবর্তন করতে পারি প্রায় একই ওয়েতে ডেসিমেল সংখ্যাকে অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করতে পারি। আচ্ছা দেখো, আমি তোমাদের ডেসিমেল থেকে বাইনারিতে পরিবর্তনের সময় এই একটা নিয়ম লিখে রাখছিলাম। নিয়মটা কি ছিল? ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হলে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে। তাহলে বাইনারি ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে পরিণত করতে হলে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে। আমরা জানি বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি হলো 2। তার মানে কি, ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে পরিবর্তন করতে হলে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে 2 দ্বারা বারবার ভাগ করতে হবে। এখন আমরা একটা কথা উল্লেখ করছি, একবার না বারবার ভাগ করতে হবে। এখন বারবার বলতে আমরা কতবার করব? একবার, দুইবার, তিনবার, চারবার না 5 বার অথবা তারও বেশি? এই বারবার কথাটার অর্থ হচ্ছে ভাগফল বাইনারি সংখ্যার ভিত্তি 2 এর চেয়ে ছোট না হওয়া পর্যন্ত ভাগ করতে হবে। অর্থাৎ ভাগ করার ফলে আমরা যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা যতক্ষণ বাইনারি সংখ্যার ভিত্তি 2 এর চেয়ে ছোট না হবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকব। আমরা এই ক্যালকুলেশন এই মেথড অ্যাপ্লাই করেই বাইনারি সংখ্যা ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করেছি। আজকে আমরা দেখব ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিবর্তন। নিয়ম একই, শুধু আমাকে কি করতে হবে? ডেসিমেল সংখ্যাকে এখানে আছে বাইনারি, আমরা পরিবর্তন করে যেখানে যেখানে বাইনারি আছে আমরা সেটাকে পরিবর্তন করে অক্টাল করে ফেলবো। দেখো তাহলে কি হলো, ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করতে হলে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে। ভাগফল অক্টাল সংখ্যার ভিত্তি আমরা কত জানি? বাইনারি সংখ্যার ভিত্তি আমরা জানি 2, অক্টাল সংখ্যার ভিত্তি আমরা জানি 8, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি আমরা জানি 16। তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি অক্টাল সংখ্যার ভিত্তি 8 এর চেয়ে ছোট না হওয়া পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে আমার নিয়মটা দাঁড়ালো, ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করতে হলে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি দ্বারা বারবার ভাগ করতে হবে। ভাগফল অক্টাল সংখ্যার ভিত্তি 8 এর চেয়ে ছোট না হওয়া পর্যন্ত ভাগ করতে হবে। আমরা এখন পুরো সিস্টেমটা এখন দেখব। দেখো এখানে একটা কোশ্চেন লেখা আছে, প্রথমে 100 বাইরে ব্র্যাকেটের নিচে লেখা আছে 10। যেহেতু ব্র্যাকেটের নিচে ছোট করে 10 লেখা আছে তার মানে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। আর এখানে লেখা আছে কি, হোয়াট ব্র্যাকেটের বাইরে 8, হোয়াট ব্র্যাকেটের বাইরে 8। আমরা ব্র্যাকেটের বাইরে 8 জানি, এইটা সংখ্যা পদ্ধতি ভিত্তি। তাহলে যেহেতু ব্র্যাকেটের বাইরে 8 আমরা জানি 8 হচ্ছে অক্টাল সংখ্যার ভিত্তি। আর ভিতরে লেখা আছে হোয়াট চিহ্ন, তার মানে এই ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করতে হবে। ভিতরে হোয়াট মানে হচ্ছে পরিবর্তন করতে হবে। কিসে পরিবর্তন করব? বাইরে 8 মানে অক্টাল সংখ্যায়। আমরা এখন পরিবর্তনটা দেখব। তাহলে আমার কি করতে হবে? এখানে প্রদত্ত ডেসিমেল সংখ্যা হচ্ছে 100, আর যে সংখ্যায় পরিবর্তন করবো অর্থাৎ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, তার মানে 8 কে 100 দ্বারা বারবার ভাগ করতে হবে। আমরা গতকাল বলছিলাম বা ছোটবেলা থেকেই জানি,
আমরা যখন ভাগ করি দুইটা ফলাফল পাই, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে ভাগশেষ। আমরা যদি 100কে 8 দ্বারা ভাগ করি, 100কে 8 দ্বারা ভাগ করলে 8 12 96, হাতে থাকে 4, অর্থাৎ 100কে 8 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাই 12 আর ভাগশেষ পাই 4। তাহলে আমরা 100কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পাইলাম 12, ভাগশেষ পাইলাম 4। আমরা বলছি ভাগ করতে হবে কয়বার? 12 বার। এখন এই 12 বার মানে বুঝাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই ভাগফল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 এর চেয়ে, অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 এর চেয়ে ছোট না হয় ততক্ষণ ভাগ করতে হবে। প্রদত্ত প্রাপ্ত ভাগফল 12 8 এর চেয়ে বড়, সুতরাং এটাকে আবার 8 দ্বারা ভাগ করতে হবে। আবার 12কে আমরা 8 দ্বারা ভাগ করলাম, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 4। এবার প্রাপ্ত ভাগফল আমার 8 এর চেয়ে ছোট। আমি বলছিলাম কতক্ষণ ভাগ করব? ভাগফল যতক্ষণ পর্যন্ত সংখ্যা পদ্ধতির অক্টাল সংখ্যার ভিত্তি অপেক্ষা ছোট না হবে ততক্ষণ ভাগ করতে হবে, আর ছোট হলে আর ভাগ করতে হবে না। যেহেতু ভাগফলটা আমি 8 এর চেয়ে ছোট পেয়ে গেছি, সুতরাং আর ভাগ করতে হবে না। এখন আমার কি করণীয়? এখন আমি আগের মতো করে প্রথমে এটা লিখবো, তারপরে এটা, তারপরে এটা। তাহলে পুরো প্রক্রিয়াটা কিরকম? 100, এবার প্রথমে 144, তাহলে আমরা 100কে অক্টাল সংখ্যায় পরিণত করে পাই 144, 100কে অক্টাল সংখ্যায় পরিণত করে আমরা পাইলাম 144। আমরা সিমিলার আর একটা ক্যালকুলেশন দেখব। আমরা 207কে 8 দ্বারা ভাগ করব। 207কে 8 দ্বারা ভাগ করলে দেখো কত হয়? দেখো 207কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 25, ভাগশেষ পাইলাম 7। তাহলে প্রথমে ভাগফলটা লিখলাম 25, এরপর লিখলাম ভাগফল লিখলাম 7। ভাগফল 25 অবশ্যই 8 এর চেয়ে বড়, সুতরাং আবার ভাগ করতে হবে। ভাগফলে কত হবে? 3 আসতে 24, আর থেকে 1, তাহলে ভাগফল হলো 3, ভাগশেষ হলো 1। যেহেতু ভাগফলটা প্রাপ্ত ভাগফল 8 এর চেয়ে ছোট, সুতরাং আমাকে আর ভাগ করতে হবে না। তাহলে আমি কি পেলাম ফলাফল? 317। এই 207কে অক্টাল সংখ্যায় পরিণত করলে হয় 207কে অক্টাল সংখ্যায় পরিণত করলে হয় 317। এবার আমরা যে ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করছি, সকল ডেসিমেল সংখ্যা ছিল পূর্ণ সংখ্যা। এবার আমরা পয়েন্ট যুক্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করব। দেখো দেখো এর আগে আমরা যে দুটো ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করছি, সেই দুটো ডেসিমেল সংখ্যা ছিল পূর্ণ সংখ্যা। এখন যে ডেসিমেল সংখ্যা নিয়েছি, সেই ডেসিমেল সংখ্যা কি আছে? পয়েন্ট আছে। আচ্ছা, তার মানে এখন আমরা কি করব? পয়েন্ট যুক্ত ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করব। কি করব? পয়েন্ট যুক্ত ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করব। দেখো আমি তোমাদের গতদিনও বলছিলাম, যখন পয়েন্ট যুক্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করি, তখন আমি বলছিলাম পয়েন্টের আগের অংশকে
বেস দ্বারা ভাগ করে বাইনারিতে পরিণত করতে হবে, পয়েন্টের পরের অংশ বেস দ্বারা গুণ করে বাইনারিতে পরিণত করতে হবে। এটার ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। পয়েন্টের আগে কত আছে 192, তাহলে 192 কে আমি অক্টালে পরিণত করব কি দ্বারা, অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা ভাগ করে, আর 0.25 কে অক্টালে পরিণত করব অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা গুণ করে। দেখো আমরা তাহলে প্রথমে 192 কে পরিণত করি। 192, তাহলে দেখো আমি 192 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল পাই 24, আর ভাগশেষ কত পাইলাম 0, তাহলে ভাগশেষ লিখলাম 0। এবার আবার ভাগ করতে হবে 8 দ্বারা, তাহলে দেখো 192 কে আমি 192 কে অক্টাল 192 পরিণত করে পেলাম কত 300। এবার পয়েন্টের আগের অংশ আমার কাজ কমপ্লিট, এবার পয়েন্টের পরের অংশ করতে হবে। পয়েন্টের পরের অংশ কি করব, অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা গুণ করে করব। দেখো পয়েন্টের পরে কত আছে, পয়েন্টের পরে 25, আমি 25 লিখলাম। কত দ্বারা গুণ করব, যেহেতু অক্টাল সংখ্যায় পরিণত করব সুতরাং অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা গুণ করব। তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা গুণ করলে কত হবে 2.0। অক্টাল 0.25 কে অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা গুণ করলে হবে 2.0। আমি বাইনারিতে পরিণত করতে করার সময় বলছিলাম কি করতে হবে, যদি দশমিকের পরে পয়েন্টের পরে যদি 0 চলে আসে তাহলে আর গুণ করতে হবে না। আমি আবার রিপিট করতেছি, বলছিলাম এই দশমিক সংখ্যার বাইনারি বা অক্টাল পরিবর্তনের ক্ষেত্রে যদি দশমিক এর পরের অংশকে ভিত্তি দ্বারা গুণ করার পরে যে গুণফলটা পাবো সেই গুণফলটা যদি দশমিকের পরে 0 হয়, দশমিকের পরে 0 হয় তাহলে আমাকে আর গুণ করতে হবে না। আমি দেখো 0.25 কে 8 দ্বারা গুণ করে 2.0, তার মানে এই পয়েন্টের পরে 0 না, সুতরাং আমাকে এর গুণ করা দরকার নাই। তাহলে কি লিখবো 0.25, এটা কি সংখ্যা ডেসিমেল সংখ্যা। এবার অক্টাল সংখ্যা কিভাবে লিখবো, তার এই দশমিকের জন্য প্রথমে দশমিক দিলাম, দশমিক দেওয়ার পরে বলছিলাম কি এই যে ফলাফল হবে ফলাফলের দশমিকের আগের অংশটা লিখবো। কোনটা লিখবো, ফলাফলের দশমিকের আগের অংশ। এখানে কথা আছে 2.0, তাহলে দশমিকের পরে আছে 2, সুতরাং আমি লিখলাম শুধু 2। তাহলে 0.25 কে অক্টাল সংখ্যায় পরিণত করলে পাই 0.2, তাহলে 192.25 192.25 ডেসিমেল সংখ্যা বাইনারিতে পরিবর্তন করলে হয় 300.82। তার মানে 192.25 কে বাইনারিতে পরিণত করলে পাই 300.2। দেখো 402.12 এটা ডেসিমেল সংখ্যা, এই ডেসিমেল সংখ্যাকে অক্টালে পরিণত করব কিভাবে 40, আমি একটু দ্রুত করতেছি। দশমিকের আগের অংশ ডেসিমাল দশমিকের আগের অংশ 402 কে অক্টাল 402 পরিণত করলে পাই 622।
এবার আমরা দশমিকের পরের অংশ, দশমিকের পরে কত আছে 0.12, কত দ্বারা গুণ করব 8 দ্বারা। 0.12 কে 8 দ্বারা গুণ করলে কত হবে 0.96। এবার আমরা কি করব, এই যে 96, আমরা বলছিলাম যদি দশমিকের পরে 0 হয় তাহলে আর গুণ করতে হবে না, দশমিকের পরে যদি 0 না হয় তাহলে গুণ করতে হবে। এখন দেখো দশমিকের পরে কি, এই দশমিকের পরে কি 0 আছে নাই, কত আছে 96, তার মানে আবার গুণ করতে হবে। গুণ করার জন্য আমরা কি করব, শুধুমাত্র দশমিকের পরের অংশ নিব, দশমিকের পরে কত আছে 96, আবার এটাকে 8 দ্বারা গুণ করব। এবার 96 কে 8 দ্বারা গুণ করলে কত হবে 7.68। এবার দেখো আবার দশমিকের পরে আমি বলছিলাম দশমিকের পরে যদি 0 আসে তাহলে আর গুণ করতে হবে না, যেহেতু দশমিকের পরে 0 আসে নাই সুতরাং আমাকে আবার গুণ করতে হবে। গুণ করার জন্য কি করব, শুধুমাত্র দশমিকের পরের অংশ নিয়ে আসবো। দশমিকের পরে কত আছে 68। অনেকে কি করে এই 7.68 কে সামনে নিয়ে চলে আসে, আমি আবারও বলতেছি 7.68 কে আনতে হবে না, শুধুমাত্র দশমিকের পরের অংশ আনবা। দশমিকের পরে আসে 68, আমি 68 নিয়ে আসলাম। কি করতে হবে 8 দ্বারা আবার গুণ করতে হবে। চল্লিশ আর 54 5.44। দেখো এবারও আমি দশমিকের পরে 0 পাই নাই। এভাবে যদি এরকম কেস অ্যারাইজ করে দশমিকের পরে 0 আসতেছে না, তাহলে তোমরা যে কাজটা করবা, আমি এখানে কয়বার গুণ করছি 3 বার, তোমরাও সর্বোচ্চ 3 বার গুণ করবা। 3 বার গুণ করার পরেও যদি 0 না আসে আর গুণ করার কোনো দরকার নাই। তাহলে আমরা কি পাবো, এটা 0.12 ডেসিমেল, দশমিক দিলাম, দশমিক দিয়ে কি করবো শুধুমাত্র উপর থেকে নিচে গুণফলের দশমিকের আগের অংশ লিখবো। প্রথমে দশমিক আগে কত আছে 0 আছে, 0 লিখলাম। তারপরেরটা দশমিক আগে কত আছে 7 আছে, 7 লিখলাম। তারপরেরটা দশমিক আগে কত আছে 5 আছে, তাহলে 5 লিখলাম। এখন আমার গুণফল তো আসলে আমি আলটিমেটলি এখানে আমার 0 করার দরকার ছিল, আমরা 0 করতে পারি নাই, বা 0 করতে গেলে আরো অনেকবার গুণ করতে হবে, যেটা করার কোনো দরকার নাই। তোমরা একটু ডট ডট দিয়ে রেখে দিবা, অর্থাৎ শেষ হয় নাই, 3 ঘর পর্যন্ত করলেই এনাফ, আর দরকার নাই। তাহলে পুরো প্রক্রিয়াটা কি হলো 402 তাহলে দেখো 402.12কে বাইনারি অক্টাল সংখ্যায় পরিণত করলে পাই 622.075। এভাবে আশা করি তোমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় পরিণত করতে পারবে। এখন আমি যেটা দেখাবো ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন, খুবই ইজি, আগের মতোই। এবার দেখো 501 ব্র্যাকেটে তার লেখা আছে 10, তার মানে 501 হচ্ছে ডেসিমাল সংখ্যা। এরপর হোয়াট চিহ্নের বাইরে লেখা আছে 16, তার মানে হোয়াট মানে কি 16 দ্বারা 16 যেই সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 সেই সংখ্যা পদ্ধতি পরিণত করতে হবে। তার মানে কি এইটা হচ্ছে ডেসিমেল, আর পরিবর্তন করতে হবে কিসে 16 আছে, তার মানে হেক্সাডেসিমেলে। তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে পরিবর্তন করতে হবে। নিয়ম আগের মতোই, ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিণত করতে হলে প্রদত্ত ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16 দ্বারা বারবার গুণ করতে হবে। গুণফল
হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16 অপেক্ষা ছোট না হওয়া পর্যন্ত গুণ করতে হবে। মানে আগের যে নিয়ম লিখে দেওয়া ছিল সেখানে তোমরা অক্টালের পরিবর্তে হেক্সাডেসিমাল লিখবা এবং অক্টালের ভিত্তি 8 এর পরিবর্তে 16 লিখবা, তাহলে নিয়ম পেয়ে যাবা। যাই হোক, আমি আর নিয়মের দিকে যাচ্ছি না, সরাসরি পরিবর্তনের দিকে যাচ্ছি। 501 কে 16 দ্বারা ভাগ করলে কত হবে? তাহলে 501 কে 16 দ্বারা ভাগ করে ভাগফল পাইলাম 31 আর ভাগশেষ পাইলাম 5। তাহলে আমি লিখলাম ভাগফল 31 ভাগশেষ 5। দেখো এখানে ভাগফল পাইলাম 31, এটা কি 16-র চেয়ে বড় না ছোট? অবশ্যই 31 16-র চেয়ে বড়, সুতরাং আবার ভাগ করতে হবে। কত দ্বারা? যথারীতি 16 দ্বারা ভাগ করলে কত হবে? 31 কে 16 দ্বারা ভাগ করলে 15। তাহলে 31 কে 16 দ্বারা ভাগ করে ভাগফল হলো 1, ভাগশেষ হলো 15। তাহলে ভাগফল 1 ভাগশেষ 15, এইটা আসলো। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো আমরা যখন অক্টাল বা বাইনারি পরিবর্তন করি সেখানে 0 থেকে অক্টাল, বাইনারিতে 0 এবং 1 আর অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ছিল, কিন্তু এইখানে আমি একটা সংখ্যা পেয়ে গেছি 15। এইখানে দেখো একটা ভাগশেষ চলে আসছে 15। আমরা একটু দেখবো অক্টাল সংখ্যা পদ্ধতিতে, সরি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি কি প্রতীক ব্যবহার করতে পারি সেটা আমরা একটু লিখবো। কি কি আমরা শিখেছিলাম? কি 0 1 2 3 4 f। আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা প্রাথমিক ধারণা দিই তখন বলছিলাম হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক এবং a থেকে f পর্যন্ত 6টি, অর্থাৎ 0 থেকে f পর্যন্ত মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে f পর্যন্ত 16টি প্রতীক ব্যবহার করা হয়। এই দেখো 16টা প্রতীকের মধ্যে কোথাও কি 15 আছে? এই যে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে f পর্যন্ত 16টা প্রতীক ব্যবহার করি, সেই 16টা প্রতীকের মধ্যে কোথাও কি 15 আছে? নাই। তাহলে আচ্ছা দেখো, দেখো হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে f পর্যন্ত প্রতীক আছে, এখানে 15 কোনো প্রতীক নাই। এবার দেখো আমরা যে কাজটা করব, এই 15 তো আমরা রাখতে পারবো না, কারণ হেক্সাডেসিমাল সংখ্যায় 15 বলে কিছু নাই, সুতরাং এখানে 15 রাখার কোনো সুযোগও নাই। আমরা কি করব? 15 আসলে কি বের করবো কিভাবে? দেখো 15 আসলে কি বের করবো কিভাবে? এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে এ আছে, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তার মানে হচ্ছে আমি এই যে হেক্সাডেসিমাল সংখ্যা যে 15 পাইলাম তার পরিবর্তে আমি কত লিখবো? এফ। হেক্সাডেসিমাল সংখ্যায় যে 15 পাইলাম তার পরিবর্তে আমি লিখবো এফ। তাহলে আলটিমেটলি এই 15 জায়গায় আমি কত ইউজ করব? এফ। তাহলে আমার সংখ্যাটা দাঁড়ালো 501 ডেসিমেল। আর অক্টাল হেক্সাডেসিমালে কত পাবো? প্রথমে এইটা এখান থেকে উপরের দিকে যাব, এখানে তাহলে প্রথমে কত হচ্ছে 1, তারপর কত রাখা উচিত ছিল? 15, কিন্তু আমার হেক্সাডেসিমালে যেহেতু 15 নাই, 15 এর পরিবর্তে কত আছে? 15 এর পরিবর্তে এফ আছে, সুতরাং 15 এর পরিবর্তে লিখলাম এফ। এরপর কত আছে? 5 লিখলাম, কত হয়ে গেল? 16। তার মানে 501 কে হেক্সাডেসিমালে পরিবর্তন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1f5। এটাও একটা, এই 1f5 হচ্ছে আসলে 501। কিভাবে 1f5 আমরা বলতেছি হেক্সাডেসিমাল সংখ্যায় আর 501 বলতেছি ডেসিমেল সংখ্যায়। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট।
এলএসবির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট সিগনিফিক্যান্ট মানে কি? কার্যকরী। সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কার্যকরী। তার মানে এলএসবির কথার অর্থ হচ্ছে সব, লিস্ট সিগনিফিক্যান্ট, লিস্ট মানে হচ্ছে সবচেয়ে মানে কম কার্যকরী আর কি। তার মানে এলএসবি মানে হচ্ছে সবচেয়ে কম কার্যকরী বিট, আর এমএসবি হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী বিট। দেখো 17 একটা সংখ্যা নিলাম। 17 সংখ্যাটাকে আমি একটু বাইনারিতে পরিণত করি। বাইনারিতে পরিণত করলে কত হবে? দেখো এই 17 সংখ্যাটাকে বাইনারিতে পরিণত করলে আমি কত পাই? 10001। এইটা হচ্ছে এলএসবি, আর এটা হচ্ছে এমএসবি। অর্থাৎ সবচেয়ে ডান পাশের বিটটাকে বলি আমরা এলএসবি, এবং সবচেয়ে বাম পাশের বিটটাকে বলি এমএসবি। ঠিক আছে, আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো। এরপরে যদি ক্লাসে কোনো সমস্যা থাকে, কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্ট করে রাখো, আমি নেক্সট ক্লাসে সেই কমেন্টগুলোর উত্তর দিব। আজকের ক্লাস এ পর্যন্তই। এ পর্যন্ত আমি সংখ্যা পদ্ধতিতে তোমাদের বাইনারি থেকে, সরি, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যার পরিবর্তন পড়ানো হয়েছে। এরপরে সামনের ক্লাস থেকে আমরা উল্টা প্রক্রিয়াটা পড়বো, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে পরিবর্তন করব। কিন্তু তোমাদের নেক্সট উইক থেকে যে 2টা ক্লাস হবে সপ্তাহে, তার একটা ক্লাস অর্থাৎ সোমবার সকাল 10টায় হবে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, আর বৃহস্পতিবার সকাল 10টায় হবে ডিজিটাল ডিভাইস। অর্থাৎ আমি যে তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম সপ্তাহে 2টা ক্লাস নিব। প্রথম ক্লাস হচ্ছে সোমবারের সংখ্যা পদ্ধতি, বৃহস্পতিবার ডিজিটাল ডিভাইস। পরবর্তীতে আমি সেই জায়গাতে সরে এসেছিলাম। এ পর্যন্ত 4টা বা 5টা যাই ক্লাস হোক, সবগুলো ক্লাসই সংখ্যা পদ্ধতির ছিল। আমরা সংখ্যা পদ্ধতির একটা আইডিয়া মোটামুটি পেয়ে গেছি। আমরা আস্তে আস্তে সংখ্যা পদ্ধতি আগায় নিতে থাকবো, এবং সামনে বৃহস্পতিবার, তাহলে সামনে সোমবারে তোমাদের সংখ্যা পদ্ধতির ক্লাস হবে, এবং সামনে বৃহস্পতিবার হবে ডিজিটাল ডিভাইস ক্লাস। ওকে, থ্যাংক ইউ।